রাজ্যের দুটো আসনের লোকসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। গণদেবতারা তাদের রায় ইতিমধ্যেই ভোট বাক্সে দিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলগুলো এত করেছেন মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য, দাবি দাওয়াগুলো নিয়ে যদি জিতে আসার পর কি কি কাজ করার ইচ্ছে রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে তারা পৌঁছে গেছেন। আমরা নির্বাচনের ঠিক আগে একাধিক রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আজকে ঠিক নির্বাচনের পরে যে ব্যক্তির সঙ্গে কথা বলবো তিনি এই রাজ্যের বুকে দীর্ঘদিন রাজনীতি দেখেছেন। 4 বারের মুখ্যমন্ত্রী তিনি, লড়াই সংগ্রাম তিনি জানেন কিভাবে করতে হয়, এবং এবারেও যেভাবে তিনি প্রচার করেছেন প্রত্যেক কটা কেন্দ্রে গিয়ে, নিঃসন্দেহে নিজের কি অনুভূতি হয়েছে সেই জিনিসগুলো ওনার কাছ থেকে আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে পাবলিক নাওয়ের ক্যামেরায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়কে প্রথমেই আমি স্বাগত জানাই। স্যার, যেভাবে আপনি নির্বাচনী প্রচার করেছেন আর এই প্রচারের পর দুটো কেন্দ্রেই ভোট দেখলেন, বিশেষ করে পূর্ব এবং পশ্চিমের যে ভোট, পূর্বের ভোট কালকে শেষ হলো, কিভাবে দেখলেন? মানে মানুষের পালস কেমন বুঝলেন? কি চাইছে মানুষ এক্স্যাক্টলি? মানুষের পালস 2023-এর বিধানসভা নির্বাচনেই বুঝতে পারা গেছে। মানুষ তো বিজেপিকে সরকার থেকে হটাবার জন্য ভোট দিয়েছিলেন, কিন্তু একটা দল কৌশলী অবস্থান নিয়ে গোপনে সমঝোতা করে বিজেপি সরকারটাকে টিকে থাকতে সাহায্য করেছে। এরকমটার জন্য 23-এর বিধানসভা নির্বাচনে নির্বাচক মণ্ডলীর বড় অংশ প্রস্তুত ছিলেন না, এবং তারা শেষ পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছেন। এবারকার লোকসভা নির্বাচন 1 বছরের ব্যবধানে, তাতে আমরা যখন মানুষের সাথে কথা বলতে গেছি, এতে একটা জিনিস বোঝা গেছে, সরকার সম্পর্কে, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, এই দুটো সরকার সম্পর্কে প্রচণ্ড ক্ষোভ, তবে সঙ্গত কারণ আছে। এবং বিশেষ করে ত্রিপুরার নির্বাচক মণ্ডলীর বৃহত্তম অংশ, তারা এটা বুঝতে পারছেন ত্রিপুরায় যা চলছে, অরাজকতা, জঙ্গলের শাসন, আইন বলতে এখানে কিছু নেই, দুর্নীতি এবং প্রশাসন সমার্থক হয়ে গেছে, বিপন্ন মানুষের খোঁজখবর নেওয়ার কেউ নেই। এই পরিস্থিতিতে এই সরকার থেকে অব্যাহতি পেতে গেলে পর যাদের শক্তির জুড়ে ত্রিপুরায় এই বিজেপি সরকারটা এই কাণ্ড কারখানা করে চলেছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। তো লোকসভা নির্বাচন কেন্দ্রীয় সরকার তৈরি করার নির্বাচন। ফলে জনগণের বড় অংশ এটা বুঝতে পেরেছেন, বিজেপিকে লোকসভা নির্বাচনে পরাস্ত করা না গেলে ত্রিপুরায় যেটা চলছে এর থেকে বেরিয়ে আসতে আর একটু সময় লাগবে। বেরিয়ে মানুষ আসবে, সময় লাগতে পারে, কিন্তু এই পরাজয়টা নিশ্চিত করতে পারলে পর বেরিয়ে আসাটা একটু সহজতর হতে পারে। কাজে সেদিক থেকে তাদের মধ্যে একটা দৃঢ়তা লক্ষ্য করা গেছে যে না, যদিও দুটি লোকসভা আসন 543-এর মধ্যে বাধ্যত এই সংখ্যা একটা বড় সংখ্যা না, কিন্তু পরিস্থিতি যেভাবে এগুচ্ছে একটা দুটা আসনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কাজেই সেদিক থেকে যেমন, অন্যদিকেও আমি যে কথাগুলো এতক্ষণ বললাম যে আমাদের ত্রিপুরার দুটো আসনে বিজেপিকে পরাস্ত করতেই হবে, এই বার্তা মানে মানুষ নানা ভঙ্গিতেই দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু প্রশ্ন একটাই ছিল, ভোট দিতে পারবো কিনা। ত্রিপুরায় তো 18-র বিধানসভা নির্বাচনের পর থেকে 23-এ নির্বাচন পর্যন্ত, শুধু 23 কেন, 23-এর পরে দুটো বিধানসভার উপনির্বাচন, ভোট তো হচ্ছে না। কাজেই
এই যে লোকসভা নির্বাচন এত গুরুত্বপূর্ণ নির্বাচন, এত কি 18-র পর থেকে নির্বাচনে হয়ে যাওয়া যে ঘটনাগুলো, এগুলোই ঘটবে না আমরা আমাদের ভোট দিতে পারবো? আমরা মানুষকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি এটা আপনার সাংবিধানিক অধিকার। এই অধিকার রক্ষা করার দায়িত্ব প্রথমত আপনাকেই নিতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, এবং আপনি একা মনে করার কারণ নাই। আপনার যে ফিলিং বা আপনাদের যে ফিলিং, এটা জেনারেল মাসেসের ফিলিং। কাজে মানুষ ইউনাইটেডলি যদি স্ট্যান্ড করে, তাহলে প্রতিপক্ষকে আপাত দৃষ্টিতে যতই শক্তিশালী মনে হোক না কেন, এই সংঘবদ্ধ শক্তির সামনে সেগুলো খড়কুটোর মতো উড়ে যাবে। ইতিহাসের অভিজ্ঞতা হচ্ছে এটাই আমরা লক্ষ্য করেছি। আর এই দুটো কেন্দ্রের যখন নির্বাচন হলো, আপনি যে কথাটা এক্ষুনি বললেন যে নির্বাচন হয় না, আমি নিজে গতকালকে পূর্বে যখন গেছি একাধিক জায়গায় দেখতে পেয়েছি মানুষের সংখ্যাটা কম। মানে কোথাও কি মানুষ ভোট দিতে বেরোতে চাইছেন না, এই একটা জিনিস। কারণ পশ্চিমের ক্ষেত্র আমরা দেখলাম প্রায় 6% কাছাকাছি ভোটটা কমেছে, এবং গোটা দেশেও ভোট কমেছে। মানুষ কি চাইছেন না যে ভোট দিক বা ভোটের উপর থেকে আস্থা উঠে যাওয়া? ঠিক একই সঙ্গে একটা প্রশ্ন, আমরা পূর্বের ক্ষেত্রে কালকেও দেখলাম রাজ্যে একটা বিশেষ অভ্যাস এখন হচ্ছে ভোট বয়কট করা। জনজাতি অংশের অনেক ভোটার কালকে ভোট বয়কট করেছেন এডিসি প্রশাসনের উপর আঙুল তুলে। এই জিনিসটা কি কোথাও ভালো সংকেত, না যারা রাজনীতি করেন তাদের জন্য খারাপ সংকেত? বা জনগণ এখন বলছে যে কথাগুলো রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন বা সরকার পক্ষ বলে, সে কথাগুলো তারা রাখতে পারছেন না, তাই ভোটেই আর অংশগ্রহণ করব না? প্রথমত যেটা বলছেন, আমাদের রাজ্যের দুটো লোকসভা কেন্দ্রেই 2019-এর লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে পর ভোটের যে শতকরা হার এটা কমেছে। এটা খুব সুনির্দিষ্টভাবে আমার পক্ষে হাবা না করা একটু কঠিন। আমি এই তথ্যটা যাচাই করার চেষ্টা করিনি। এনিহাও আপনি যেহেতু বললেন, সেটা দেখবার সুযোগ হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, সারা দেশেই লোকসভা নির্বাচনে ভোটের হার কিন্তু কমেছে। তো সারা দেশেই কমলে ত্রিপুরায় কমতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এর মধ্যে আবার উল্টো জিনিস আছে, সারা দেশেই যে 2টা ফেজের ভোট হয়ে গেল, তাতে ত্রিপুরাই এর মধ্যেও কাস্টিং অফ ভোট, পার্সেন্টেজ অফ কাস্টিং অফ ভোট হায়েস্ট। এই যে হায়েস্ট, তার মধ্যেও কিন্তু গোমর আছে। এটা প্রকৃত ভোটারদের দেওয়া ভোটের হিসেব না। এখন প্রথমত আমি যেটা বলবো যে ভোটে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই যে সংখ্যাটা কমলো, তার নানা কারণ। প্রথমত শাসক দলের উপর অনাস্থা, ক্ষোভ, বিক্ষোভ। কী হবে? আমরা ভোট দিচ্ছি, ভোটের সময় বলছে একটা, সরকারে গিয়ে করছে আরেকটা। এর অর্থটা কী? এরকম একটা ভাবনা থেকে একটা অংশ হতে পারে একটু উদাসীনতা। কিন্তু এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা গভীরে যাওয়ার চেষ্টা করি, এই অবস্থান মোটেই ঠিক না। এরকমটা হচ্ছে বলেই তো আরও বেশি করে দল বেঁধে যারা উল্টো করছে, বলছে একটা করছে আর একটা, তাদেরকে শিক্ষা দিয়ে এরকম জায়গায় নূতন শক্তিকে নিয়ে আসার প্রশ্নে এই ধোঁকা খেতে খেতে যে মানুষরা অভ্যস্ত হয়ে গেছেন, তাদের মধ্য থেকেই তো প্রতিবাদ এবং প্রতিরোধের বহিঃপ্রকাশ ঘটা উচিত। কাজেই আপনি বলেছেন যে এটা একটা কারণ হতে পারে, আমি হতে পারে ধরে নিয়ে বলছি, কিন্তু এর থেকে ভোট দিতে না যাওয়াটা ঠিক না। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে মানে খুব গরম, তাতে গিয়ে অনেকের পক্ষে হয়তো মানে অতটা ঝুঁকি নিয়ে শারীরিক দিক থেকে ভোটে যাওয়ার ক্ষেত্রে অনীহা থাকলেও থাকতে পারে। যদিও যেটা হয়েছে 85 বছরের উপর যাদের বয়স আর দৈহিকভাবে যারা একটু অন্যরকম, তারা যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, তাদের বাড়ি থেকে ভোট নেওয়া হয়েছে। আমি লক্ষ্য করছিলাম এই দুটো কেন্দ্রের যে মোট সংখ্যাটা উল্লেখ করা হয়েছিল, ভালো সংখ্যক
যার যার বাড়িতে বসে ভোট দিতে পেরেছেন। কাজেই এই না যে তারা আসেনি বলে হয়েছে, এখানে একটা কারণ হতে পারে ভোটার তালিকা যখন নাম নথিভুক্ত হয় তখন যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই তো এই সময় হয়তো প্রাকৃতিক কারণেই তারা প্রয়াত হয়েছেন, অনেকে রাজ্যান্তরিত হয়েছেন বা অন্য কোনো কাজে বাইরে থাকতে পারেন। তাদের কাছে রাজ্যের বিধানসভা নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ, এমনকি হাজার হাজার টাকা খরচ করে দূর থেকে এসে ভোট দিতে হবে, লোকসভার ক্ষেত্রে হয়তো এরকম ফিলিং নাও থাকতে পারে। এটা একটা কারণ হতে পারে পার্সেন্টেজটা কম হওয়ার। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ যেটা প্রণিধানযোগ্য আমি বলবো, সেটা হচ্ছে ত্রিপুরা যা হচ্ছে, ভোট দিতে গিয়েই তো আক্রান্ত হচ্ছে, বাড়ি থেকে বেরোতে আক্রান্ত হচ্ছে, ভোট কেন্দ্রে গিয়ে আক্রান্ত হচ্ছে, ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত হচ্ছে। এই কি সমস্যা হচ্ছে, যাব কি করে? এটা একটা অংশকে প্রিভেন্ট করছে। এবং আমাদের দেশের যে মানে রাজ্যের যে শাসক দল, তারাই তো একটা অংশকে ভোটে যেতে না করছে। আপনারা যাবেন না, বাড়িতে থাকবেন। বিশেষ করে এই 23-এর বিধানসভা নির্বাচনের পর যেই বিধানসভা কেন্দ্রগুলোতে যেই বুথ এলাকাতে বিজেপি কম ভোট পেয়েছে, প্রকাশ্য প্রচার শেষ হওয়ার সন্ধ্যার পর থেকেই এদের লোকরা গিয়ে সেই এলাকাগুলো চিহ্নিত করে বলছে আপনারা কিন্তু ভোট দিতে যাবেন না, আপনারা গেলে কাদের ভোট দেবেন এটা তো আমরা জানি, বাড়িতেই থাকবেন, বেরোলে কিন্তু অসুবিধা হবে। এই থ্রেটটা করে এসছে এবং আগেও এরকম বিভিন্ন সময় থ্রেট করেছে। এগুলো মানে ওভারলুক করে যারা গেছেন তারা পরবর্তী সময়ে আক্রান্ত হয়েছেন। এটা একটা বড়সড় কারণ। এই কতগুলি বিষয় আমি এখানে মিলিয়ে বলার চেষ্টা করলাম। তার মধ্যে সবগুলো একরকম না, বিভিন্ন ক্ষেত্রে এক একটা বিষয় এক এক রকমভাবে হয়তো ক্লিক করে থাকতে পারে। তো ফলে এই যেটা বললেন যে ভোট কমলো, তার সঙ্গে আপনি যে প্রশ্নটা করলেন ত্রিপুরায় এই যে ভোট বয়কট করলো, এটা ত্রিপুরায় আমার জানা মতো, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি শরণার্থীকালের মধ্যে মানে আমাদের উন্নয়ন হয়নি বা এইটা চেয়েছিলাম এটা পাওয়া যায়নি, কাজেই তার প্রতিবাদে ভোট দেব না, এরকম ঘটনা অতীতে ঘটতে আমি অন্তত দেখিনি, বা ত্রিপুরার মানুষ একটু বয়স্ক যারা তারা দেখেননি। নূতনদের পক্ষে তো এটা অভিজ্ঞতাটা সীমাবদ্ধ। কাজেই এটা এই সরকারের ব্যর্থতার নিদর্শন। যারা বলছে যে উন্নয়নের সাগরে ভাসছে ত্রিপুরা, এটা কোথায়? ট্রাইবেল এলাকা, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত। এবং সমস্যাটা কি? দৈনন্দিন জল, রাস্তাঘাট, খানাতেনা, এতে তারা বিক্ষুব্ধ হয়ে তারা ভোট বয়কট করেছেন। আমি তাদের এই অবস্থানটা তারা যে গ্রহণ করেছেন, তাদের যে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার, এটাকে তো আমি অশ্রদ্ধা করতে পারবো না, অসম্মান আমি করবো না। কিন্তু এই অবস্থানটা তো সাহায্য করবে না তাদের, তো এটার প্রতিবাদেই আরও বেশি দলবদ্ধভাবে আসতে হবে। হ্যাঁ, এবং এরা যারা কথার খেলাপ করছে, নজরই দিচ্ছে না মানুষের সমস্যার প্রতি, তো তাদেরকে তো শিক্ষা দিতে হবে। কাজেই এবার হয়েছে ব্যতিক্রমী ঘটনা আমাদের ত্রিপুরায়। আমার তো মনে হয় আমাদের নির্বাচক মণ্ডলী এটার থেকে একটা নিশ্চয়ই অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং তারাও ভবিষ্যৎ দিনে তাদের এই অবস্থান পরিবর্তন করবেন এবং যথাযোগ্য মানে প্রতিবাদী অবস্থান ভোটের বাক্সে গিয়েই কিন্তু তাদের মানে নিতে হবে। আর যেটা বলেছেন আপনি যে এটা হচ্ছে না সেটা হচ্ছে না, তার জন্য যায়নি এর প্রতিবাদে, আমার মনে হয় না এটা একটা বড় বিষয়। এটা হতে পারে এখানে এদিক সেদিক, কিন্তু ইট ইজ নট এ জেনারেল ফিচার। একেবারেই। আমি এবার একটু যদি মানে যেহেতু পূর্বের ইলেকশন শেষ, তারপরেও আমি প্রশ্নটা আমাকে করতে হচ্ছে। মানিক সরকার 2023-এর বিধানসভা নির্বাচনের আগে তিপ্রামথাকে নিয়ে যে অবস্থানটা তিনি রেখেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই অবস্থানটা মানে অন্তত বিরোধীদের রাখা উচিত ছিল তখনই আমার মনে হচ্ছে, এবং সেই অবস্থানটাই সত্যি হলো। তিপ্রামথা নিজের বিরোধী আসন থেকে সরকারে বসলো, দুজন মন্ত্রী হলো, আর এবারের পূর্বের নির্বাচনে একসঙ্গে লড়াই করলো। এটা কি রাজনৈতিক বিচক্ষণতা মানিক সরকারের, যে আগে থেকে বুঝে নেওয়া যে অ্যাকচুয়ালি তিপ্রামথার আসল রূপটা কি?
এই নিয়ে আলাদা করে আমার দিক থেকে মন্তব্য করার কিছু নেই। এটা ত্রিপুরার মানুষ দেখছেন, তারা মানে অভিজ্ঞতা থেকে ব্যাপারটা তারা উপলব্ধিও করতে পারছেন। তো সেদিক থেকে আমি আলাদা করে এই সম্পর্কে আর কিছু বলতে চাইছি না। আপনার কি মনে হয় যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই শব্দটা জনজাতিদের জন্য একটা বড় ঠকানো শব্দ ছিল? কারণ আমি সেদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংবাদিক সম্মেলন করছিলেন, আমি বেশ কয়েকটা প্রশ্ন ওনাকে করেছিলাম, উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই উনি আমাদের পাবলিক নাওয়ের উপর ক্ষেপে গেছিলেন বা কোথাও এটাকে নিয়ে উপহাস করার চেষ্টা উনি করেছেন। উনি বারংবার বলছিলেন এবং ইনডিরেক্টলি উনি বলেছেন 2028 পর্যন্ত চ্যানেলটা থাকবে। তো সরাসরি প্রেস কনফারেন্সে বলেছেন। কিন্তু আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি ত্রিপুরাল্যান্ড ইস্যু থেকে সরে গেছেন না এখনও আছেন? উনি তখন উত্তরটা এড়িয়ে গেলেন, একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেছেন। কি মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই নির্বাচনের পরে কি আর রাজনীতির ময়দানে থাকবেন কিনা, বা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আর এগোবে কিনা? এটা তো প্রদ্যুৎ বাবুকে জিজ্ঞেস করলেই ভালো হবে। তিনি তার রাজনৈতিক অবস্থান অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে কী নেবেন, এটা তো মানে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই। এই সম্পর্কে আমাদের দিক থেকে কিছু বলতে যাওয়া, এটা মানে নির্বুদ্ধিতা হবে না? এই সম্পর্কে আমি কি বলবো, আমার এই সম্পর্কে কিছু। আচ্ছা, এবার আমি একটু যদি ন্যাশনাল ইস্যুতে যাই। প্রধানমন্ত্রী মোদি একদিকে বলছেন আপকি বার 400 পার, আর ইন্ডিয়া জোটের একাধিক ব্যক্তিত্বকে আমি ন্যাশনাল মিডিয়ায় শুনতে পেয়েছি, তারা বলছেন যে দক্ষিণে সাফ, নর্থে হাফ। এই ক্যালকুলেশনের দিক থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য সত্য হবে না বিরোধীদের বক্তব্যটা সত্য হতে পারে? এবং একই সঙ্গে এই নির্বাচন বিরোধীরা বলছেন সংবিধান বাঁচানোর নির্বাচন। কেন সংবিধান বাঁচানোর নির্বাচন? না, আপনি প্রথম যেটা বলেছেন, আপনি তো একসাথে তিনটা প্রশ্ন করলেন। প্রথমত মানে নরেন্দ্র মোদী সাহেব অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলেন এবারকার নির্বাচন তার জন্য খুব সহজ হবে না। তার ভিত্তিটা কি? 2014-তে যে প্রতিশ্রুতিগুলি দিয়ে সরকারে আসলেন, এগুলি কার্যকরী করেননি। 2019-এ এগুলো কেন কার্যকরী করতে পারলেন না তার কৈফিয়ত দিলেন না, না দিয়ে নতুন করে কতগুলি প্রতিশ্রুতি আবার নিয়ে হাজির হলেন। এবং এটা তিনি বুঝতে পারছিলেন যে এই প্রতিশ্রুতিগুলি মানুষ সেভাবে গ্রহণ করবে না। পুলওয়ামার ঘটনা যদি না ঘটত, সেই যে আবেগ তৈরি করে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করে পাকিস্তানকে টার্গেট করে ভোটারদের মধ্যে ধর্মের ভিত্তিতে যে পোলারাইজেশনটা করবার সুযোগ নিলেন, তাতে তাকে 2019-এর নির্বাচন পার হয়ে যেতে সাহায্য করেছে। 2019-এর লোকসভা নির্বাচনের পর অনেকগুলি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, বিভিন্ন রাজ্যের লোকসভার শূন্য আসনে উপনির্বাচন হয়েছে, আবার কতগুলি আরবান ডেভেলপমেন্ট বডিজ ইম্পর্ট্যান্ট ইনক্লুডিং দিল্লি, সে সমস্ত জায়গাতে নির্বাচন হয়েছে। এগুলোর ফলাফল বিজেপির জন্য প্রত্যাশা মতো হয়নি এবং মুক্ত একটাই, সে নরেন্দ্র মোদী সব জায়গায় তিনিই যাচ্ছেন, ফলে উপলব্ধি করতে পারছিলেন জেল্লায় টান ধরছে। এবং মানে প্রতিশ্রুতিগুলির যে খেলা, মানুষের এর মধ্যে দাঁড়িয়ে এই সরকারের উপর আস্থাটা নষ্ট হয়ে গেছে এবং তার প্রতিফলন ঘটছিল লড়াই সংগ্রামের ময়দানে। কৃষক আন্দোলন, ক্ষেত মজুরদের আন্দোলন, কৃষক ক্ষেত মজুরদের সম্মিলিত আন্দোলন, শ্রমিকরা তো আন্দোলন আছেই, কখনো সেকশনাল স্ট্রাইক, কখনো ভারত বন্ধ, কেমন না কতগুলো, কখনো সেক্টরাল স্ট্রাইক আছেই। এটা শিক্ষক কেরানি কর্মচারীরা, ছাত্র আন্দোলন আমাদের ক্যাম্পাসগুলোতে, এগুলো ক্রমশ একটু বাড়তে শুরু করেছে, রাজ্যে রাজ্যে যুবকদের আন্দোলন। ফলে সবটা মিলিয়ে এটা বুঝতে পারছিলেন যে না, পরিস্থিতি পরিমণ্ডলটা খুব একটা সহায়ক না। এতে তার দলের মানে নেতৃত্ব, অর্গানাইজার্স, সাধারণ কর্মী, তাদের মনোবলে যে টান ধরছিল এটা তিনি বুঝতে পারছিলেন। বলে এটাকে রক্ষা করার জন্য, ধরে রাখবার জন্য তিনিই তো প্রথম স্লোগান দিলেন 400 আসন চাই, 370 হচ্ছে বিজেপি
আর আমাদের সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে 400 আসন আমরা চাই। 400 আসন চাওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে, সেটা তৎক্ষণাৎ অনেকের পক্ষে বুঝতে অসুবিধা হয়েছে। পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীর বা আরএসএস বিজেপির পলিটিক্যাল লিডারশিপের যে ফিলিং থেকে 400 হিসেবটা, এটা ওই নিচু তলার মাঝারি স্তরের নেতৃত্বকে দিয়ে আস্তে আস্তে পাবলিকের সামনে আনার চেষ্টা করেছে, তাতে প্রতিক্রিয়া হচ্ছে। হাওয়ার এখন যেটা দেখা যাচ্ছে যে 400-র কথা বলেছেন, 370-এর কথা বলেছেন, কিন্তু আমি খুব পেছনে যাব না। প্রথম দফার যে ভোট হলো 102-19-এ, তাতে যা জেনারেল অ্যানালাইসিস, এবং বিজেপি তারা সরকারে আছে, তাদের নানা ধরনের মেকানিজম আছে, অনেকের চাইতে এই ব্যাপারে তারা বেশি পারদর্শী হয়ে উঠেছে। এই সময় টাকার তো কোনো অভাব নাই, কারণ ইলেকশন বন্ডই তো আছে। তো এই জায়গাতে তারা বুঝতে পারছে যে বিষয়টা তো ভালো দিকে যাচ্ছে না, অর্থাৎ অনুমানটা যেটা ছিল অনেকটা তাই মনে হচ্ছে। ফলে দেখবেন এই প্রথম দফার ভোটের পর 400 বলে না, 370-ও বলে না, বিশেষ করে আমি বলছি, আমি এর পেছনে যাচ্ছি না। এখন এই জায়গায় এদের টার্গেটটা হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে বিভ্রান্তি তৈরি করা, বিকৃত বক্তব্য উপস্থিত করা, সত্যের অপলাপ করা, অসত্যের আশ্রয় নেওয়া। প্রধানমন্ত্রীর মতো অবস্থানে থেকে এগুলি নেওয়াটা কিন্তু সঙ্গত না। আমাদের দেশের মানুষ স্বাধীন ভারতবর্ষে প্রধানমন্ত্রীদের এরকমভাবে দেখতে অভ্যস্ত না, যেটা বর্তমান সময়ের মানুষ এটা চাক্ষুষ করছেন। তো এটা হচ্ছে আসলে হতাশার লক্ষণ, দুর্বলতার লক্ষণ, শক্তির লক্ষণ না, এবং নিজেরাই নিজেদের উপর আস্থা রাখতে পারছেন না। তো ন্যাচারাল তার মানে নিচের স্তরে এটা পার্কুলেট করতে আরম্ভ করেছে। উল্টো দিক থেকে যেটা বলছেন যে প্রতিপক্ষ যারা, তারা আবার বলছে দক্ষিণে সাফ, উত্তরে হাফ। আমি মানে এগুলো তো তারা বলছে, এটাও মানে নির্বাচনী লড়াইয়ে শাসক দল যদি একটা অবস্থান নেন, প্রতিপক্ষরা তারাও একটা অবস্থান নেবেন। আমি ওইরকম দিক থেকে বিষয়টা দেখছি না। বাস্তবতা কিন্তু এটা, বাস্তবতাটা এটা, এই যে প্রথম দফার ভোট, তাতে দক্ষিণেরও ভোট আছে, উত্তরেরও ভোট আছে, নন হিন্দিভাষী এলাকারও ভোট আছে, হিন্দিভাষী এলাকারও ভোট আছে। কেমন ইভেন এই যে আপনার কালকে যে ভোট হলো, কেমন ওখানে তো কত 82 না 84টা ভোট হয়েছে। হ্যাঁ, তা তো মিশ্রিত সমস্ত মিলিয়ে। ফলে এই জায়গাগুলোতে যেটা বোঝা যাচ্ছে, তাতে গিয়ে মানে যত এগুচ্ছে, মানে বিজেপির পায়ের তলার মাটি সংকুচিত হচ্ছে, এবং এতে প্রতিপক্ষের একটু উৎসাহিত হওয়ার কারণ আছে, কিন্তু আত্মতুষ্টিতে ভুগবার কিন্তু সুযোগ নেই। সময় শেষ হয়ে গেছে মনে করার কারণ নেই। 7 দফার মধ্যে 2 দফা গেছে। আমি আবার বলছি, পুলওয়ামার ঘটনা, এরা কি করবে বোঝা বড় কঠিন। এবং এই যে কংগ্রেসের ম্যানিফেস্টো, এটা নিয়ে যেভাবে বলছে, এখন কংগ্রেসের তরফ থেকে কাউন্টার অফেন্সিভে যাওয়ার চেষ্টা করছে ভিমেন্টলি। সব দলই ইলেকশন ম্যানিফেস্টো দিচ্ছে। তো এককভাবে বিরোধীদের মধ্যে কারোর পক্ষে নিজস্ব শক্তির জোরে সরকার তৈরি করার মতো অবস্থানে সবাই বুঝছে, কিন্তু বিরোধীদের মধ্যে যারা এই সম্মিলিত মঞ্চে এসছেন, তারা অধিকাংশ রাজনৈতিক দলই তাদের নিজস্ব যে ম্যানিফেস্টো, এটা তারা দেওয়ার চেষ্টা করছে। তো সবাই যার যার ম্যানিফেস্টোর পক্ষে দাঁড়িয়ে কথা বলছেন, কিন্তু আমাদের দিক থেকে যেটা বলার, সেটা হচ্ছে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, হাওয়ায় ভেসে বেড়ালে চলবে না। লক্ষ্য রাখতে হবে শাসক দল, তারা মানে শেষ পর্যন্ত তো চেষ্টা করবে ক্ষমতায় টিকে থাকতে, এবং কেউই চট করে ক্ষমতা ছাড়তে চায় না। অতীতের অভিজ্ঞতাও তাই, ইতিহাসের অভিজ্ঞতাও তাই। কাজেই সেদিক থেকে চোখ কান খোলা রেখে, সমস্ত দিকে নজর রেখে, কোনোরকম ষড়যন্ত্রই যাতে করতে না পারে, করার চেষ্টা করলে তাকে প্রতিহত করার জন্য সর্বপ্রযত্নে সর্বশক্তি নিয়ে মোকাবেলা করার দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে এগোতে হবে। এবং এটা হতে পারলে পর যা পরিবেশ পরিমণ্ডল লক্ষ্য করা যাচ্ছে,
এবং এটা আসলে বিজেপির পারফরমেন্সেই এই অবস্থাটা তৈরি করে দিয়েছে সব দিক থেকে। বলে এটা তার পরাজয় নিশ্চিত করা মোটেই কঠিন না, এবং বিজেপিকে হারানো যায় না যে স্লোগানটা একসময় উঠেছিল, এটা বিজেপির কর্মীরাই এটা এখন বিশ্বাস করে না, আর প্রধানমন্ত্রী তো নিজেও বিশ্বাস করেন না। এটা হচ্ছে ঘটনা। আর আপনি সর্বশেষে যে তৃতীয় প্রশ্ন করলেন যে কেন সংবিধান বাঁচানোর প্রশ্ন আসছে, কেন দেশ বাঁচানোর প্রশ্ন আসছে, একটা দেশ থাকলে তার সংবিধান থাকবে, সংবিধান ছাড়া একটা দেশ চলবে না। এই সংবিধান দেশকে পরিচালনা করতে সাহায্য করে। আমাদের দেশের সংবিধান স্বাধীনতার সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল। আমাকে যদি বলেন তাহলে তো আমরা এই সংবিধানের সব ব্যাপারটাই খুশি না, কিন্তু তারপরও সামগ্রিকভাবে দেশের সংবিধান গ্রহণ করা হয়েছে। এখন এই সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলা হয়েছে, এবং এই সাথে জনগণকে বাদ দিয়ে তো দেশ না, জনগণকে বাদ দিয়ে তো সংবিধান না। জনগণের বেঁচে পড়তে থাকার জন্য তার যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলির জন্য যে তার আয় উপার্জন, অর্থনৈতিক বিষয়, এগুলির প্রশ্ন সংবিধানে নানা ধরনের নির্দেশিকা আছে। এই সবগুলির বিরুদ্ধেই আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার আপনার নরেন্দ্র মোদীর নেতৃত্বে একের পর এক আক্রমণ সংগঠিত করছে, এবং মানুষের মনের মধ্যে যে সন্দেহটা তৈরি হয়েছে, যেটা এই 400-370-এর সঙ্গে মিলিয়েও অনেকে দেখবার চেষ্টা করছে, যদি এদেরকে পরাস্ত করে না যায়, কোনো কারণে যদি মানুষের ভুলের সুযোগ নিয়ে আগের পরপর দুবারের মতো যদি সরকারে চলে আসে, সম্ভবত এটাই ভারতবর্ষের শেষ নির্বাচন। তার অর্থ হচ্ছে এই সংবিধানটাকেই পাল্টে ফেলার চেষ্টা করবে, একদলীয় স্বৈর শাসন, ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যকরী করার চেষ্টা করবে। মানে স্মলার ফর্ম ত্রিপুরা হচ্ছে তার ল্যাবরেটরি। এখানে তো একদলীয় স্বৈরশাসন, বিরোধীদের তো স্বাধীনভাবে মানে অফিস খোলা, সভা করা, সমিতি করা, কাজ করা, কর্ম করা, তার সুযোগ কোথায়? আপনি যেখানে বসে আমার কথা নিচ্ছেন, এই অফিসই তো বারবার আক্রান্ত হয়েছে আপনাদের চোখের সামনে দিনের বেলায়। এখান থেকে মুখ্যমন্ত্রীর কোয়ার্টার কত দূর, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কোয়ার্টার কত দূর, আমি এটাই বললাম, জ্বলন্ত একটা দৃষ্টান্ত। ফলে এদিক থেকে যে এটাকে তারা একটা ল্যাবরেটরি হিসেবে পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো কারণে দিল্লির ক্ষমতায় চলে আসতে পারে, সম্ভাবনা তো নিঃসন্দেহে খুব কম, তাহলে এই জায়গায় দেশটা চলে যাবে। এই কারণেই সঙ্গতভাবেই এই প্রশ্নটা উঠেছে। এটা দেশ রক্ষার নির্বাচন, সংবিধান রক্ষার নির্বাচন, সংবিধান এবং দেশ এটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই জায়গা হচ্ছে তার গুরুত্ব এবং তাৎপর্য। আমি শেষ আর দুটো প্রশ্ন করছি। একটা জিনিস আমি জানতে ইচ্ছে করছে, মানে প্রধানমন্ত্রী মোদী বলছেন এক আকেলা সব পর ভারী, এরপরে বলছেন যে বিরোধীদের কোনো ফেস নেই। তো ইন্ডিয়া জোটের ফেসটা কি একটা সমস্যা হতে পারে এই নির্বাচনে, যে কেউ চেহারা নেই আর একদিকে বিজেপি মোদীকে ক্যাম্পেইন করছে? তো এইটা ইন্ডিয়া জোটের জন্য সমস্যা হতে পারে কিনা? আর একই সঙ্গে একটা প্রশ্ন থাকবে, আপনার কথা অনুসারে যদি আমরা ধরি, বা আপনি যদি যেহেতু বললেন যে ইন্ডিয়া জোটে মানুষ হয়তো বা স্বার্থে রায় দিতে পারে ইন্ডিয়া জোটের পক্ষে, টেন্টেটিভ ফিগারটা কি হতে পারে যদি একটু আমাদের বলেন। এই শেষ কথাটার উত্তর আগে দিচ্ছি। আমি গণক না, আর এটা যারা এই নির্বাচনের আসন সংখ্যা নিয়ে এগুলো বলেন, এগুলি কিসের ভিত্তিতে বলেন আমি জানি না। যারা বলেন এটা তাদের নিজস্ব ব্যাপার, আমার পক্ষে তো এটা বলা সম্ভব না ভাই। কাজে সেই জায়গাটা আমি যাচ্ছি না। সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বলার চেষ্টা করেছি। আর যেটা বললেন, মুরারজি দেশাই থেকে শুরু করে ডক্টর মনমোহন সিং, ভোটের আগে কি তাদের নাম কেউ ঘোষণা করেছিল? এবং শাসন ক্ষমতায় যারা ছিলেন তাদের যে দুর্বিনীত ভূমিকা, বিশেষ করে গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ, স্বৈরাচারী ভূমিকা, এই যদি অবস্থান কেউ নেয়, জনমুখী অর্থনৈতিক অবস্থান কেউ নিতে পারে না। এগুলি ইন্টারলিঙ্কড, ভেরি মাচ ইন্টারলিঙ্কড। এই অবস্থাতেই তো শাসক দলের বিরোধী যারা তাদেরকে একটা জায়গায় আসতে সাহায্য করেছে, এবং সেই থেকেই এই ৭৭ থেকে শুরু হয়েছে। ৭৭-এর নির্বাচন ঐতিহাসিক, ভারতবর্ষের নির্বাচনী সংগ্রামের ইতিহাসে নূতন অধ্যায়। মুরারজি দেশাই, তার নাম তো কেউ ঘোষণা করেনি ৭৭ লোকসভা নির্বাচনে, তো ভোটের পরেই ঠিক হয়েছে। ভিপি সিং ভোটের পরেই ঠিক হয়েছে। এইচ ডি দেবেগৌড়া ভোটের পরেই ঠিক হয়েছে।
ডক্টর মনমোহন সিং, মাঝখানে আরও সংক্ষিপ্ত সময়ের জন্য যারা আছেন, আমি সেগুলি নাইবে বললাম। বলে আমাদের দেশের এই যে 15 থেকে 18 জন প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠের সাথে নিয়ে যারা হয়েছেন, তার মধ্যে কেউ কেউ একাধিকবারও হয়েছেন, সবটা হিসাব করে আমার যা মনে হয়েছে সম্ভবত এটা 17 থেকে 18 জন। এর মধ্যে এই যে পদ্ধতিতে এবার যে প্রক্রিয়া নিয়ে অগ্রসর হচ্ছে, এই প্রক্রিয়ায় 77 থেকে এরকম 7 থেকে 8 বার কিন্তু এরকম প্রধানমন্ত্রী হয়েছে। কখনো নির্বাচনের আগে কেউ ঘোষণা দেয়নি। ফেস ইজ নট এ প্রবলেম। আসল জিনিসটা কি? লড়াইয়ে প্রতিপক্ষকে পরাস্ত করো, নিজেদের দিকে জয়টাকে সংহত করো, সংখ্যাটাকে অর্জন করো। কারণ আমাদের এখানে হচ্ছে ফার্স্ট পাস্ট দি পোস্ট। কত ভোট পেলেন বড় কথা না, আপনার লাগোয়া যার সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তার থেকে 1 ভোট বেশি পেলে আপনি জিতলেন। পার্সেন্টেজ এখানে হিসাবের মধ্যে আসছে না। এটা গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে সাহায্য করছে না। আমি ওখানে যাচ্ছি না, আমি প্রসঙ্গক্রমে ব্যাপারটা উল্লেখ করলাম। কাজে এই জায়গায় এটা হয়ে গেলে অতীতে যেমন হয়েছে, এখানে কি সমস্যা হবে? কিচ্ছু সমস্যা হবে না। এটা আসলে এটা হচ্ছে বিজেপি দলের তৈরি করা মানে প্রশ্ন, যাতে একটা বিভ্রান্তি তৈরি করা যায়। ইভেন আমি বলবো ইন্ডিয়া ব্লক যখন তৈরি হয়, ভেতর থেকেই তো কেউ কেউ প্রশ্নগুলি তুলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন, এবং তাদের অবস্থান এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে অদূর ভবিষ্যতে তারা কী অবস্থান নেবেন আর একটু অপেক্ষা করে থাকতে হবে। একেবারেই আমরা অনেকটা ব্যস্ততার মধ্যে মিস্টার সাহা যিনি সরকার যিনি আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। এবং বিশেষ করে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের পর গোটা দেশের কিন্তু 2টো ফেজের নির্বাচন শেষ এবং আরও 5টা ফেজের নির্বাচন রয়েছে। আমাদেরকে নজর রাখতে হবে অন্তত পক্ষে 4 জুন পর্যন্ত, যে 4 তারিখে যখন বাক্স খুলবে, গণদেবতার রায় বেরোবে এবং এই গণদেবতারা কাকে নির্বাচন করলেন, কোন দল নির্বাচিত হলেন, সেটা আমাদের 4 জুনই আমরা বুঝতে পারবো। এবং দেশের পরবর্তী চাবিকাঠি বা দেশের পরবর্তী চালিকা শক্তি কার হাতে যাবে সেটাও সেদিন নির্ধারিত হয়ে যাবে। এবং সেটাই হবে এই 2024-এর নির্বাচনের লড়াইয়ের মূল ফলাফল। আপাতত আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য মানিক সরকার মহোদয়কে। ইনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। পাবলিক নাও শুরু থেকেই সেরা। নমস্কার।